Okay, so let's start with another preemptive scheduling algorithm. স্যার একটা জিনিস দেখাবো, হ্যাঁ বলো। ভিডিও অন করে দেখাচ্ছি। বলো। এই যে এইটা এরকম হবে, দেখুন। হুম, হ্যাঁ, পৃথিবী লাস্টের যে কন্টিনিউশনটা হলো ওটা দেখাও একটু, ইয়ে করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওই ওর পর পি3 পুরোটা হবে, পৃথিবী পুরোটা হবে। ওটা লিখে নিন। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওকে আছে। স্যার। ওকে ওকে, এই তো বুঝতে পারছো। সো দ্যাট ইজ দ্য থিং, এটাই তো দরকার। কোনো ডাউট হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, কোনো রকম প্রবলেমের কিছু নেই। আচ্ছা, so our next preemptive scheduling algorithm is round robin scheduling. Okay, now the round robin scheduling is something different than the shortest remaining time first algorithm or FCFS or like that. In the round robin scheduling, here actually our motto is basically to provide equal opportunities to every processes, that you can say it's much more kind of democratic algorithm. Okay, it is much more kind of democratic algorithm. Democracy তে কি হয় সে মানে ideal democracy কি বলে যে we should have equal opportunities for everybody. Okay, so and that same way round robin scheduling algorithm is also saying that we should have equal opportunities, we should provide equal opportunities to every processes, right? Now round robin scheduling algorithm এটাকে তুমি আরেকটা নামেও ডাকতে পারো, মানে আরেকটা ভাবে ভাবতে পারো, সেটা হচ্ছে এরকম যে এফসিএফএস শিডিউলিং উইথ প্রিএমপ্টিভ মোড। এফসিএফএস এরই প্রিএমপ্টিভ মোড, রাউন্ড রবিনটাকে তো এরকম ভাবে ভাবতে পারো, যদিও এক্স্যাক্টলি তা নয়, বাট এফসিএফএস এর প্রিএমপ্টিভ মোড এরকম ভাবে তুমি ভাবতে পারো একটা একটা সেন্সে। আমি যখন অ্যালগরিদমটা এক্সিকিউট করবো তখন বুঝবে যে কেন আমরা এরকম বলছি। সো এফসিএফএস শিডিউলিং উইথ প্রিএমপ্টিভ মোড এরকম আমরা ভাবতে পারি। দ্য থিং ইজ in the round robin scheduling সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমটা প্রত্যেকটা প্রসেসকে ইকুয়াল অপরচুনিটি দেয়, প্রত্যেকটা প্রসেসকে প্রোভাইডস দ্য ইকুয়াল অপরচুনিটি with a fixed time slot, with a fixed time slot in a cyclic way. It provides equal opportunities to every processes with a fixed time slot in a cyclic way. So that could be a definition of round robin scheduling algorithm. Okay, whatever I told you, that it provides equal opportunities to each and every processes with a fixed time slot in a cyclic way, right? What is that? So let us come to an example. একটা example নিয়েই ফার্স্টে শুরু করি আমরা। Look at here. There are three processes given to you. ডিউরেশন মানে ওদের বাস টাইম ইন্ডিকেট করছে। ওই যে আমি বলেছিলাম বাস টাইমটাকে কখনো ডিউরেশন বলা থাকবে, কখনো সার্ভিস টাইম বলা থাকবে, কখনো বাস টাইম বলা থাকবে, অল আর সেম, ডোন্ট কনফিউজ ওভার দেয়ার, অল আর সেম at your level. So P1 bus time is 3 or duration it is 3, P2 is 4 and P3 is 3. That is fine, no problem. Next, another thing is given here, that is the order. An extra information is given here, order. সবসময় যে ইনফরমেশনটা দেওয়া থাকবে তা নয়, অর্ডার বলেছে P1 1, P2 2, P3 3, যদিও বলে দিয়েছে তাদের অ্যারাইভাল টাইম সবারই 0। সো অ্যারাইভাল টাইম যখন সবার 0, সো আনটিল আনলেস টাই হচ্ছে তোমার এই অর্ডারের কোনো দরকার হবে না, অর্ডারটা ইমেটেরিয়াল, খুব একটা দরকার হবে না এখানে। সো দ্যাট ইজ বেসিক্যালি তোমার the information provided to you, along with round robin scheduling এ আরেকটি এক্সট্রা ইনফরমেশন তোমার বলা থাকবে, and that extra information is the time quantum. The term is time quantum, মানে প্রত্যেকটা প্রসেস কতটা করে টাইম পাবে ইকুয়ালি।
প্রত্যেকটা প্রসেস ওই যে বলেছিলাম যে প্রত্যেকটা প্রসেস ইকুয়াল অপরচুনিটি পাবে অফ আ ফিক্সড টাইম স্লট ইন আ সাইক্লিক ওয়ে। তাহলে প্রত্যেকটা প্রসেস কতক্ষণ করে টাইম পাবে, ইকুয়াল টাইম পাবে, তার যে ফিক্সড টাইম স্লটটা, সেই ফিক্সড টাইম স্লটটা হচ্ছে 1 ইউনিট। So the time quantum is 1 unit, that is given here. Time quantum given is 1 unit, it is there. So now let us start the algorithm. এখানে কি হবে দেখো, প্রথমে প্রসেস P1 রান করবে। প্রসেস P1 কতক্ষণ রান করবে? 1 ইউনিট টাইম রান করবে, বিকজ বলে দিয়েছে টাইম কোয়ান্টাম ইজ 1 ইউনিট। সো প্রসেস P1 1 ইউনিট টাইম রান করবে, 0 থেকে 1 অবধি P1 রান করবে, 1 থেকে 2 P2 রান করবে, 2 থেকে 3 P3 রান করবে, এখানে লেখা নেই ওটা, 2 থেকে 3 P3 রান করবে, এগেন 3 থেকে 4 আবার P1 রান করবে, 4 থেকে 5 P2 রান করবে, 5 থেকে 6 P3 রান করবে, হলো, আবার 6 থেকে 7 P1 রান করবে। এই যে 6 থেকে 7 P1 রান করলে দেখো P1 এর 3 ইউনিট টাইম কমপ্লিট হয়ে গেল, তাহলে P1 বেরিয়ে গেল। 6 থেকে 7 P1 রান করে 7 ইউনিট টাইমে P1 বেরিয়ে চলে গেল সিস্টেম থেকে। 7 থেকে 8 P2 রান করবে, 8 থেকে 9 P3 রান করবে, যেই 8 থেকে 9 P3 রান করলো P3 ও 3 ইউনিট হয়ে গেল, P3 বেরিয়ে চলে গেল। আর 9 থেকে 10 P2 রান করবে, দিয়ে সিস্টেমে P2 কমপ্লিট হয়ে গেল। তাহলে P1 এর কমপ্লিশন টাইম কখন হলো? P1 এর কমপ্লিশন টাইম হলো 7-এ। দেখো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 5, 6, 7-এ। P3 এর কমপ্লিশন টাইম কখন হলো? 9। P2 এর কমপ্লিশন টাইম কখন হলো? 10। এটা এখানে লেখা নেই, ইউ ক্যান রাইট ইট ডাউন টাইমগুলো, বা তুমি ক্যালকুলেট করবে খাতায়, তখন ক্যালকুলেট করে দেখো। P1 তাহলে প্রত্যেকে দেখো ইকুয়াল টাইম ইউনিট 1 ইউনিট করে টাইম পাচ্ছে, এবং যতক্ষণ না তারা শেষ হচ্ছে সাইক্লিক অর্ডারে ঘুরে ঘুরে আসছে, যতক্ষণ না তারা শেষ হচ্ছে সাইক্লিক অর্ডারে ঘুরে ঘুরে আসছে। সো দ্যাট ইজ বেসিক্যালি রাউন্ড রবিন শিফট রিশিডিউলিং অ্যালগরিদম। Now again you can calculate the waiting time, you can calculate the turnaround time. Turnaround time means হচ্ছে তোমার completion time minus arrival time. So P1 এর completion time আমি বললাম 7, তুমি দেখে নাও, এখানে বসিয়ে দেখে নাও, প্রত্যেকটা এক এক করে বসিয়ে নাও, 0, 1, 2, 3 পর পর যদি তুমি বসাও it will be 7. So 7 minus arrival time সবার 0 ছিল, তাহলে P1 এর completion time turnaround time হবে 7, P3 এর turnaround time হবে 9, P2 এর turnaround time হবে 10। আর ওয়েটিং টাইম তুমি ক্যালকুলেট করো, ওয়েটিং টাইম ইজ টার্নারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। সো P1 এর ক্ষেত্রে 7, টার্নারাউন্ড টাইম 7 মাইনাস তোমার বাস টাইম 3, তাহলে 7 মাইনাস 3 4। P3 এর ক্ষেত্রে টার্নারাউন্ড টাইম 9, 9 মাইনাস 4, সো দ্যাট উইল বি 6। P2 এর ক্ষেত্রে তাই 10 মাইনাস, P2 এর ক্ষেত্রে কি ভুল আছে? টার্নারাউন্ড টাইম P2 আমাদের কত হলো? 10 হলো, 10 মাইনাস 0। সো P2 এর ক্ষেত্রে এটা বোধহয় ভুল আছে, দেখে নাও। সরি আমি ভুল বললাম, আমি তো না ঠিকই আছে, আমি ভুল করলাম। P3 তো 9, 9 মাইনাস হচ্ছে 3 তো 6, ঠিকই আছে। আর P2 তো 10, আর 10 মাইনাস 4 তো এগেন 6, 10 মাইনাস 4 মানে 4 হচ্ছে তোমার বাস টাইম, তাহলে 4, 10 মাইনাস 4 তার মানে 6, তার মানে 4 6 6। সো P1 এর ওয়েটিং টাইম 4, P2 6, P3 6। সো ফ্রম দ্য নেট চার্ট ইটসেলফ তুমি মুখে মুখে অঙ্কটা করে নিতে পারবে। From the net chart itself, তুমি যদি net chartটা ঠিক করে আঁকো, এখানেই net chartটার ইম্পর্টেন্স। If you can draw the net chart well, then you can do this sum মানে easily, very easily. So that is basically one example of round robin scheduling. আমি রাউন্ড রবিন শিডিউলিংটা আরেকবার একটু ফ্লো চার্টে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, যদি কারোর এখনো কোনো কনফিউশন থেকে থাকে তো সেই কারণে। অ্যাজ ইফ তোমার সিস্টেম মানে তোমার রেডি কিউতে প্রসেসগুলো আছে, ওই যে প্রসেস যেগুলো আছে P1, P2, P3, সেখান থেকে তুমি একটা প্রসেসকে চুজ করলে, দেখলে যে বাস টাইমটা টাইম কোয়ান্টামের থেকে কম কিনা। তার যে বাস টাইম, এটা হতেই পারে টাইম কোয়ান্টাম 3 দেওয়া আছে প্রত্যেকটা প্রসেসের জন্য, আর বাস টাইম হয়তো কোনো প্রসেসের 2, এরকম তো হতেই পারে যে বাস টাইমটা টাইম কোয়ান্টামের থেকে কম। ঠিক আছে, বাস টাইমটা হচ্ছে তোমার ধরো
ইট ক্যান হ্যাপেন যে বাস টাইমটা হচ্ছে ধরো তোমার 2, টাইম কোয়ান্টামটা হচ্ছে তোমার হচ্ছে 4, ঠিক আছে? সেটা যদি হয় তাহলে তুমি কি করবে? তাহলে তোমার এই প্রসেসটা পুরোটাই রান করে যাবে কমপ্লিট হওয়া অবধি, কারণ বাস টাইম তো টার্ন অ্যারাউন্ড টাইম তোমার টাইম কোয়ান্টামের থেকে কম। একসঙ্গে এই প্রসেসটা যতটা রান করার কথা তার থেকে তোমার বাস টাইমটাই কম, প্রসেসটা লেন্থই কম। তাহলে অবশ্যই এই প্রসেসটা যতক্ষণ না প্রসেসটা কমপ্লিট হচ্ছে রান করে বেরিয়ে যাবে, মানে একবারই প্রসেসটা বেরিয়ে চলে গেল। ওকে, সো বাস টাইম ইজ লেস দ্যান টাইম কোয়ান্টাম কিনা তুমি চেক করবে। যদি কম হয়, মানে যদি ইয়েস হয়, তাহলে প্রসেসটা একসঙ্গে রান করে বেরিয়ে টার্মিনেট করে চলে যাবে। যদি না হয়, যেটা আমাদের এক্ষেত্রে এক্সাম্পলে প্রত্যেকটা প্রসেসের বাস টাইম টার্ন অ্যারাউন্ড টাইম কোয়ান্টামের থেকে বেশি, টাইম কোয়ান্টাম 1, বাস টাইম কোনো প্রসেসের 4, কোনো প্রসেসের 5, কোনো প্রসেসের 6, হোয়াট এভার দ্যাট থিং, তাহলে মানে তোমার বাস টাইমটা টাইম কোয়ান্টামের থেকে ছোট নয়। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে প্রসেসটা, সেই প্রসেসটা ওই টাইম কোয়ান্টাম যতটা, সেই টাইম কোয়ান্টামের সময় ততটুকু সময় রান করবে। যেই টাইম কোয়ান্টাম এক্সপায়ার করে যাবে, আমরা চেক করবো যে প্রসেসটা কি কমপ্লিট হয়ে গেল, মানে কমপ্লিট এক্সিকিউট করে গেল, ও বাস টাইম যতটা ছিল ততটাকে এক্সিকিউট করলো। যদি করে যায় তাহলে আবার টার্মিনেট করে যাবে প্রসেসটা, আর যদি না করে তাহলে ও আবার এডি কিউ থেকে যাওয়া হবে পরে আবার আসার জন্য নেক্সট সাইকেলে। So that is basically round robin scheduling is. That is basically round robin scheduling is. So round robin scheduling is saying that you first check whether the given time quantum is greater than the bus time. If it is so, if your time quantum is greater than the bus time, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু সেই প্রসেসটা একবারই রান করে বেরিয়ে যাবে। টাইম কোয়ান্টাম তো অ্যাকচুয়ালি বলছে একটা প্রসেস অ্যাট এ টাইম কতক্ষণ রান করতে পারে, ইনফ্যাক্ট প্রত্যেকটা প্রসেস অ্যাট এ টাইম কতক্ষণ করে রান করতে পারে। That is basically the time quantum. That is basically the time quantum, and you can think it as if it is an equal opportunity provided to every process to get the CPU. That is basically time quantum is saying. Time quantum সেটাই বলছে যে প্রত্যেকটা প্রসেস at a time কতক্ষণ করে রান করতে পারে। So that's basically time quantum is. Okay. So this particular flowchart is providing you that information about the round robin scheduling. It will give you the much more detailed idea about the round robin scheduling. That's why I have included this. So this is basically the flowchart. যদি এই flowchart তোমাকে এই flowchart তোমাকে আঁকতে দেবে না, তোমাকে অঙ্ক করতে দেবে বেসিক্যালি, তোমাকে অঙ্ক করে দেখাতে হবে। হ্যাঁ বলো। কোশ্চেনটাতে যদি অর্ডারটা 1 2 3 ই আছে ঠিক আছে, কিন্তু যদি অ্যারাইভাল টাইমটা 3 2 1 থাকতো তাহলে কোনটাকে ধরতাম? অবভিয়াসলি অ্যারাইভাল টাইম যদি 3 2 1 থাকতো মানে তুমি তোমার যদি P1 মানে কি বলছো P1 এর অ্যারাইভাল টাইম 3, P2 2, P3 1 যদি রান থাকতো, তাহলে অবভিয়াসলি P3 আগে রান করতো, অবভিয়াসলি আগে P3 রান করতো, P3 1, P3 তাহলে আগে 1 মিনিট টাইম রান করতো, ঠিক আছে? তারপরে তখন অর্ডারটা ধরতাম না, না তখন অর্ডারটা এরকমই থাকতো, তাহলে তো তখন অর্ডারটাও চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? অর্ডারটা কি ইন্ডিকেট করছে, প্রসেসগুলো পরপর কিভাবে এসছে, এখানে বেসিক্যালি অর্ডারটা ইমেটেরিয়াল, এখানে বেসিক্যালি অর্ডারটা কোনো কাজে লাগছে না। যাই হোক, সেক্ষেত্রে অর্ডারটাও কিন্তু এরকম চেঞ্জ হয়ে যেত, P3 তখন অর্ডার 1 হতো, P2 2 হতো, P1 এর 3 হতো, ঠিক আছে? তখন অর্ডারটাও চেঞ্জ হয়ে যেত। অ্যারাইভাল টাইম অ্যাকচুয়ালি অর্ডারটা কি, অর্ডারটা বলছে যে কোন প্রসেসটা কার পরে সিস্টেমে ঢুকেছে, এন্ট্রি করেছে। তো এখানে এখানটা এটা একটা মানে ইমেটেরিয়াল ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনটা খুব বেশি দরকার নেই, কারণ অ্যারাইভাল টাইম যখন সবারই 0, যতক্ষণ না টাই হচ্ছে ততক্ষণ অর্ডারটার কোনো ভ্যালু নেই। যদি দুটো প্রসেস টাই হতো, কাকে আমায় সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমার অর্ডার ম্যাটার করতো, এক্ষেত্রে আর অর্ডারের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বিকজ এক্ষেত্রে তো পরপর সবাই ইকুয়াল চান্স পাচ্ছে, শুধু তোমায় দেখতে হবে যে প্রসেস 0 টাইমে ঢুকেছে তুমি, সরি যে প্রসেস ধরো
ফোর্থ টাইম ইউনিটে ঢুকেছে, তুমি তাকে দিয়ে শুরু করে দিলে কিনা, সেটা করা যাবে না। ফোর্থ টাইম ইউনিট একটা প্রসেস ঢুকেছে আর তুমি জিরোতে দেখাচ্ছ যে প্রসেসটা রান করতে শুরু করে দিয়েছে, তার মানে যে বাচ্চাটার জন্ম হয়নি তুমি তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছো, সেটা হবে না। তাকে কাজ করতে পাঠিয়ে দিয়েছো, সেটা হবে না। যে লোকটা এখনো রেডি হয়নি তাকে কাজ করতে পাঠিয়ে দিয়েছো, সে সিস্টেমেই নেই এখনো। তো সেইটা মাথায় রাখতে হবে। অ্যারাইভাল টাইমটা সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে, সেটা মাথায় রাখতে হবে। ধরো এরকম হতো, আমি একটা এক্সাম্পল বলি, ধরো এরকম হতো P1 জিরোতে ঢুকেছে, ভালো কথা। P2 ধরো একে ঢুকেছে, P3 ধরো 4-এ ঢুকেছে। ভালো করে দেখো, P1 একে ঢুকেছে, ভালো কথা। P2 ধরো P1 জিরোতে ঢুকেছে, P2 একে ঢুকেছে, P3 4-এ ঢুকেছে। এক্ষেত্রে কি হতো বলতো? P1 জিরোতে ঢুকেছে, P2 একে ঢুকেছে, P3 4-এ ঢুকেছে। তাহলে P1 জিরোতে ঢুকেছে, ভালো কথা, 0 থেকে 1 P1 রান করতো। P2 একে ঢুকেছে, ভালো কথা, 1 থেকে 2 P2 রান করতো। কিন্তু P3 কি 3 থেকে 4 রান করতে পারতো না, তার কারণ P3 তো ঢুকেইছে 4-এ। তাহলে তখন আবার P1 ফিরে আসতো, ওই একই টাইমের জন্য আবার P1 ফিরে আসতো, কারণ সিস্টেমে তখন P3 রান, P1 ফিরে আসতো। So that could be a question, that could be a kind of tricky question. তারপর P3 আসতো তো নাকি P2 আসতো? তারপরে তোমার P1 যখন আসতো, তারপরে P2 আসতো, তারপরে P3 আসতো। সাইকেলটা কমপ্লিট করতে হবে। P1 এর পরে তখন P3 চলে যেত না, P1 এর পরে তখন P2 আসতো, তারপরে P3 শুরু হতো। তাহলে P3 ওয়েটিং টাইম বেড়ে যেত। বেড়ে যেত মানে কি, মানে 4-এর থেকেই শুরু হতো না। ঠিক আছে, the thing is like that. স্যার এই ক্ষেত্রে তো অর্ডারটা লাগছে, মানে অর্ডারটা না জানলে তো মানে বুঝতে পারবো না কোনটার পর কোনটা। হ্যাঁ হ্যাঁ লাগছে, বলতে পারো লাগছে, এই ক্ষেত্রে লাগছে। অর্ডার তো লাগছে না তা বলছি না, কিন্তু অর্ডারটা তো তোমার, যদি তোমাকে আমি অর্ডারটা না দিতাম, এই কলামটা যদি না থাকতো, তাহলে কি তুমি বুঝতে পারতে না কোনটার পর কোনটা ঢুকেছে? আমরা ধরতে হবে তখন, যখনই অ্যারাইভাল টাইম যখন ধরো সেম, তখন যদি অর্ডার দরকার হয়, তখন তোমার যেভাবে কোশ্চেনে অর্ডার দেওয়া আছে সেটাই তুমি ধরবে অর্ডার, P1 P2 P3। আলাদা করে অর্ডার কলাম, আমার বক্তব্য হচ্ছে আলাদা করে অর্ডার কলামটা কিন্তু তোমার দেওয়া থাকবে না, যদিও এক্সাম্পলটাতে দেওয়া আছে, বাট আলাদা করে অর্ডার কলামটা তোমার দেওয়া থাকবে না। তখন P1 2 3 ওই সাফিক্সে যেটা লেখা আছে সেটা। হ্যাঁ হ্যাঁ, পরপর যেটা আছে সেটাই, পরপর যেটা আছে সেটা, P1 P2 P3 সাফিক্সের জন্য নয়, পরপর কোশ্চেনে যেটা আছে সেটা। যদি এরকম হতো P3 P2 P1 অ্যারাইভাল টাইম 0 সব কটারই, যদি কোশ্চেনটা এরকম হতো P3 P2 P1 অথচ অ্যারাইভাল টাইম সব কটারই 0 0 0, তুমি কিন্তু অর্ডার ধরতে P3 P2 P1, not P1 P2 P3. Don't go for suffix. Suffix could be anything. That could be Px, Py, Pz. That could be anything. That could be P alpha, P beta, P gamma. The thing is, order of the information provided to you. You should look at the order of the information that is provided to you. Go for that order. Go with that order. Okay. So that's basically the round robin scheduling. Now there are some advantages and disadvantages of round robin scheduling. You can understand. Round robin scheduling তোমাকে equal share of CPU দিচ্ছে সব প্রসেসের মধ্যে. It's an advantage. Disadvantage কোন জায়গাটা? অনেক সময় কেন? সব সময় বলতে পারো। ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম মানে ফার্স্ট রেসপন্স টাইম, ওই যে বলেছিলাম ফার্স্ট, যে প্রসেসটা যখন ফার্স্ট রেসপন্স করে, মানে ফার্স্ট রেসপন্স করে মানে এখানে ধরো P1 এর ফার্স্ট রেসপন্স টাইম হচ্ছে 1, P1 টা যখন ফার্স্ট একটা জায়গায় শেষ হলো 1, P2 এর ফার্স্ট রেসপন্স টাইম হচ্ছে 2, P3 এর ফার্স্ট রেসপন্স টাইম হচ্ছে 3, লাইক দ্যাট। তো অনেক সময় এই ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইমটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে ওই যে দেখো অ্যাডভান্টেজ বলা আছে, আমাদের যে কোশ্চেনটা ছিল যে নিউলি ক্রিয়েটেড প্রসেস ইজ অ্যাডেড টু দি এন্ড অফ দ্য রেডি কিউ। নিউলি যে প্রসেস ঢুকবে, যে প্রসেসটা নতুন ঢুকছে, সে কিন্তু রেডি কিউতে অ্যাড হচ্ছে তার এন্ডে। তার মানে সেই প্রসেসটা কিন্তু ওই অর্ডার ওয়াইজ করে লাস্টে গিয়ে আবার চান্স পাবে, অর্ডারের লাস্টে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লো থ্রুপুট, মানে তোমার এফিসিয়েন্সিটা কমছে, বিকজ টাইম অনেক বেড়ে যাচ্ছে, একটা করে রান করছে, টাইম অনেক বেড়ে যাচ্ছে, এফিসিয়েন্সিটা কমছে প্রসেসগুলো।
প্রত্যেকটা প্রসেস যদি ইকুয়াল শেয়ার পাচ্ছে, প্রত্যেকটা প্রসেসে কিন্তু মানে কোনো প্রসেস আগে শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কোনোটা পরে হচ্ছে এমন নয়, প্রত্যেকটাই যদি ইকুয়াল চান্স পাচ্ছে, তো তোমার প্রত্যেকটাই আলটিমেটলি তোমার মানে তোমার সিস্টেমের যে এফিসিয়েন্সি, সিস্টেমের এফিসিয়েন্সি কিন্তু কিছুটা অংশে হ্যাম্পার করছে। বিকজ সিস্টেমের এফিসিয়েন্সি কোথা দিয়ে আমরা মেজার করি? In an unit time, how many processes are completed? That is the system throughput. In an unit time, how many processes are completed? That is basically the system throughput is. So as because here all the processes are executing in the similar fashion, so all the processes are finished at late generally. If their processes are with almost with equal length, তাহলে সবাই অ্যাকচুয়ালি শেষে মানে অনেকটা পরে গিয়ে শেষ হচ্ছে। সো সেক্ষেত্রে তোমার সিস্টেমের এফিসিয়েন্সি কমে যাচ্ছে। নেক্সট টাইম শেয়ারিং মেকানিজম এখানে অ্যাপ্লাই হচ্ছে, বুঝতেই পারছো টাইম শেয়ারিং মেকানিজমই আমরা অ্যাপ্লাই করছি টাইম কোয়ান্টাম ধরে। আর কনটেক্সট সুইচ হচ্ছে অনেকবার, প্রত্যেকটা প্রসেস তো কনটেক্সট সুইচ করছে। ওই যে কনটেক্সট P1 একবার রান করছে, দেন P2, দেন আবার P3, দেন আবার P1, দেন আবার P2, দেন আবার P3, again that cycle. So that's the context switch. Context switch একটা overhead. Context switch is a pure overhead to the system. Context switch, context switching, ওই যে বলেছিলাম আমরা প্রসেস কন্ট্রোল ব্লক ইনভলভ হয় ওখানে। কনটেক্সট সুইচ করার জন্য কত কিছু ইনভলভমেন্ট লাগে, প্রসেস কন্ট্রোল ব্লক ইনভলভ হচ্ছে, তোমার শিডিউলার গুলো ইনভলভ হচ্ছে, শর্ট টার্ম লং টার্ম সব শিডিউলার গুলো ইনভলভ হচ্ছে। সুইচ এন্ড ওভারহেড ডিসঅ্যাডভান্টেজ, যত বেশি কনটেক্সট সুইচ হবে ডিসঅ্যাডভান্টেজ, টাইম বেশি লাগবে। This is basically the advantages and disadvantages provided to you. আচ্ছা, আমাদের একটা প্রশ্ন উত্তর দাও, তোমরা তো মোটামুটি দেখলে what is round robin scheduling. What do you think if the time quantum, that particular time quantum, what I am talking about, time quantum মানে equal time sharing টা, সেই time sharing টা বেশি হলে advantageous না কম হলে অ্যাডভান্টেজেস? মানে টাইম কোয়ান্টামটা এখানে যেমন এক্সাম্পলে 1 ধরে বললাম, এই টাইম কোয়ান্টামটা যদি 5 হতো, দ্যাট ওয়াজ অ্যাডভান্টেজিয়াস, দ্যাট উইল বি অ্যাডভান্টেজিয়াস অর ওয়ানটাই অ্যাডভান্টেজিয়াস? স্যার হ্যাঁ স্যার বেশি হলে আমার মতে অ্যাডভান্টেজিয়াস, তার কারণ হচ্ছে যে ওই যে থ্রুপুটটা যখন কমছে সেটা অ্যাকচুয়ালি লার্জ প্রসেসগুলোর জন্যই কমছে। এবারে যদি আমার টাইম কোয়ান্টাম যদি বেশি থাকে তাহলে বড় মানে লার্জার টাস্কগুলো যেগুলোর জন্য আমার থ্রুপুট কমছে সেইগুলো টাইমটা বেশি পাচ্ছে। ওকে, তোমার অ্যানসারটা আমি মাথায় রাখলাম। এনিবডি এলস? টাইম কোয়ান্টাম যদি বেশি হয় তাহলে কোনো প্রসেসের যদি মানে রিসিভার যদি বেশি হয় তাহলে সে তো একবারই চলতেই থাকবে, অন্য প্রসেসগুলো চান্স পাবে না। রাইট। তো সবকটাই যাতে চান্স পায় সেই হিসাবে টাইম কোয়ান্টামটা ছোট হলে হয়। ওকে, ভেরি গুড, ভেরি গুড। স্যার হ্যাঁ বলো। টাইম কোয়ান্টাম যদি কম হয় তাহলে তো যারা মানে পরে ঢুকছে তাদের ওয়েটিং টাইমটা তো বেড়ে যাবে। টাইম কোয়ান্টাম যদি কম হয় তাহলে ওয়েটিং টাইম বাড়বে না বেশি হলে ওয়েটিং টাইম বাড়বে? এখান থেকে আমার একটা প্রশ্ন এসে গেল, টাইম কোয়ান্টাম যদি কম হয় তাহলে ওয়েটিং টাইমটা বাড়বে না টাইম কোয়ান্টাম যদি বেশি হয় তাহলে ওয়েটিং টাইমটা বাড়বে? অ্যাকচুয়ালি টাইম কোয়ান্টাম it will be advantageous if time quantum is lesser. যদি টাইম কোয়ান্টাম বেশি হয়, টাইম কোয়ান্টাম যদি বেশি হয় তাহলে যেটা মাঝখানের অ্যান্সারটা আমরা পেলাম যে টাইম কোয়ান্টাম যদি বেশি তাহলে একটা প্রসেসকে অনেক বেশি ওয়েট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার এফসিএফএসি ছিল, হোয়াই রাউন্ড রবিন শিডিউলিং। রাউন্ড রবিন শিডিউলিং এর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা প্রসেস যাতে ইকুয়াল চান্স পায়, প্রত্যেকটা প্রসেস যাতে একটু একটু করে এগোয়, কোন প্রসেসে যাতে it is guaranteed in round robin scheduling that no process will be starved. There is a factor known as starvation. Starvation means যে আমাকে দেখতে হবে যে এরকম হচ্ছে না তো এই কোনো প্রসেস সিপিইউ পাচ্ছেই না। এরকম হয় সিস্টেমে অনেক সময়, যে দেখা যায় যে আমাদের যে কোনো একটা স্ট্র্যাটেজির জন্য অনেক সময় এটা হয় যে আমরা এমন একটা স্ট্র্যাটেজি ফলো করছি যে এখন হচ্ছে এরকম হচ্ছে যে কোনো প্রসেসই সিপিইউ পাচ্ছেই না।
তো সেরকম যদি হয় তাহলে সেটা হবে স্টারভেশন অফ আ প্রসেস। যদি টাইম কোয়ান্টাম বেশি হয়, চান্স অফ স্টারভেশন উইল ইনক্রিজ, যেটা আমরা এফসিএফএস এ দেখি, যেটা আমরা এফসিএফএস এ দেখি, যার জন্য এফসিএফএস এ কনভার ইফেক্ট হয়। সো যদি আমার রাউন্ড রবিন শিডিউলিং এ আমি টাইম কোয়ান্টাম বেশি নিই তাহলে তো একই ব্যাপার। সো নো, দ্যাটস ওয়াই ইন রাউন্ড রবিন শিডিউলিং টাইম কোয়ান্টাম শুড বি লেসার, though it is fact in the round robin scheduling there are some disadvantages, like যত টাইম কোয়ান্টাম কম হবে কনটেক্সট সুইচ তত বাড়বে, যত কনটেক্সট সুইচিং বাড়বে তত তোমার ওই দিকের এফেক্ট গুলো বাড়তে থাকবে। এবং এটাও ঘটনা যে এখানে থ্রুপুট, বিকজ আলটিমেটলি সবাইকে দেখতে গিয়ে যেটা হচ্ছে ওভারঅল সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে। যেহেতু সিস্টেমটা সবাইকে নিয়ে চলছে, সবাইকে নিয়ে চলার যেমন একটা অ্যাডভান্টেজ আছে, সবসময় তার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। সবাইকে নিয়ে চলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে যতটা রিচ করার কথা ছিল ততটা রিচ করতে পারা গেল না। তো এখানেও তাই, কারণ সবার ক্যাপাসিটি সমান নয়। তো এখানেও তাই, যেহেতু সবাইকে নিয়ে চলা হচ্ছে, তো যতটা আমাদের রিচ করার কথা ছিল, যতটা আমাদের থ্রুপুট পাওয়ার কথা ছিল ততটা হয়তো থ্রুপুট পাওয়া গেল না। বাট দ্য থিং ইজ দ্যাট আমার যে মেইন যে আমার উদ্দেশ্য, দ্যাট মেইন উদ্দেশ্য ইজ fulfilled. That is basically no process is stopped, that is guaranteed. Every process is getting its CPU for some time at least. Okay, and that is happening in the cyclic order. So on that note, there is another example, and that will be our last example for today. This is another example. Process 5 processes are given with their arrival times and their burst times. Look at it. 5 processes are given with their arrival times and their burst time. Okay, and time quantum is 2 unit this time. Time quantum is given 2 unit. At first, at time 0, process P1 is there. So time 0, P1 will run for 2 unit of time this time, because time quantum is 2 unit. Time quantum যা বলা থাকবে at a time ততটাই রান করবে। টাইম কোয়ান্টাম যেহেতু এখানে 2 ইউনিট বলা আছে, সো এট এ টাইম 2 ইউনিট রান করছে। সো P1 is starting from 0 and running to up to 2 unit of time. টাইম ইউনিট কোনো স্পেসিফাই করা নেই, তুমি ইউনিট বলেই বলবে। আগেরটা যেমন মিলি সেকেন্ড স্পেসিফাই করা ছিল, এখানে কিন্তু কোনো স্পেসিফাই করা নেই। সো যা বলা থাকবে সেভাবে বলবে। এখানে 2 ইউনিট অফ টাইম, তো 0 থেকে 2 রান করলো P1, 0 থেকে 2 রান করলো P1। এবার এক টাইম ইউনিট যখন ছিল তখন P2 ঢুকে গেছে সিস্টেমে, তাহলে P2 এবার 2 থেকে 4 কে রান করবে P2, বিকজ P2 বাস টাইম 3, তাহলে 2 থেকে 4 P2 রান করলো। ঠিক আছে, 4 থেকে 5 P3 রান করলো। এটা 4 থেকে P3 তোমার, হ্যাঁ P3 কেন, এবার P3 কেন 4 থেকে 5 রান করলো? বিকজ দেখো P3 এর বাস টাইম 1, তার মানে এখানে টাইম কোয়ান্টাম ইজ গ্রেটার দ্যান দি বাস টাইম। ফর P3 টাইম কোয়ান্টাম ইজ গ্রেটার দ্যান দি বাস টাইম। আর টাইম আমি যখন ওই ফ্লো চার্টটা দেখিয়েছিলাম, দেখবে টাইম কোয়ান্টাম when time quantum is greater than the bus time, এটা যখন ইয়েস হচ্ছে তখন কি হচ্ছে, ওই প্রসেসটা এক্সিকিউট করে যাবে ফুললি। that process will be executed fully, right? so এখানেও তাই হবে, এখানেও তাই হবে। টাইম কোয়ান্টাম যেহেতু এক, প্রসেস P3, তাহলে 4 থেকে 5 পুরোপুরি P3 রান করে গেল, P3 কমপ্লিটেড, P3 সিস্টেম থেকে বেরিয়ে গেল। ওকে, P3 বেরিয়ে গেল সিস্টেম থেকে। ওকে, এন্ড নেক্সট তোমার সিস্টেমে অ্যারাইভাল টাইম তোমার P3 এর পরে তোমার P4, এখানে একটু ভুল আছে রে, এটা একটু ভুল আছে। P1 রান করলো, তারপর P2 রান করলো 2 থেকে 4, ভালো কথা। তারপরে P3 রান করলো 4 থেকে 5, তারপরে অ্যারাইভাল টাইম 3 এ যেহেতু P4 ঢুকে গেছে, এখানে কিন্তু P4 আসবে, এটা ভুল আছে। P1 টাকে এখানে কেন এনেছে আবার 5 থেকে 7 P1 কেন আনলো? কারণ P4 তো ঢুকে গেছে 4 ইউনিট টাইম, 3 ইউনিট টাইমে। সো অবভিয়াসলি P3 এর পরে P4 আসবে, এখানটা ভুল আছে। হ্যাঁ, P3 এর পরে রেক্টিফাই করে নে, P3 এর পরে এখানটা P4 আসবে, P3 এর পরে এখানটা P4 আসবে। P4 আসবে তার কারণ P4 এর অ্যারাইভাল টাইম 3 আছে, P4 এর বাস টাইম 2, তাহলে P4 এখানে রান করে যাবে, P4 কমপ্লিট হয়ে যাবে, P4 রান করে যাবে, P4 এখানেই রান করে যাবে। 5 থেকে 7 P4 রান করে যাবে। 5 থেকে 7 যেটা এখানে P1 দেখানো হয়েছে এটা ভুল আছে, এটা P4 রান করে যাবে 5 থেকে 7। ঠিক আছে, 5 থেকে 7 P4 রান করে যাবে। আবার
7 থেকে 9 P5 রান করবে, 7 থেকে 9 P5 রান করবে, এটা টোটালটাই ভুল আছে, 7 থেকে 9 P5 রান করবে। দেন 9 to 11 again P1 কাম ব্যাক করবে, 9 to 11 again P1 কাম ব্যাক করবে, 9 to 11 again P1 কাম ব্যাক করবে। 11 to 12 যেহেতু P2 তখন দেখো একই বাকি আছে, 1 ইউনিট টাইমই বাকি আছে, মোট 3 ছিল, 2 ইউনিট আগেই করে গেছে, তাহলে 1 বাকি আছে, তাহলে 11 থেকে 12 P2 রান করবে, এটা ঠিক আছে। 12 থেকে 13 তোমার P5 রান করবে, 12 থেকে 13 yes 12 থেকে 13 তোমার P5 রান করবে, আর দেন এগেইন P1 রান করবে 13 to 14। তো এটা ভুল আছে, ভালোই হয়েছে ভুল আছে, হ্যাঁ গুলিয়ে গেল। তুমি লেখো, খাতায় লেখো, তুমি খাতায় লেখো, খাতা নাও। যে এখানে 5 থেকে এখানে যে 4 থেকে 5 হলো কেন, এখানে তো 2 2 করে হচ্ছিল, মানে 0 থেকে 2 2। হ্যাঁ কিন্তু দেখো পৃথিবীর বাস টাইম কত আছে, 1। তাহলে তো 2 হবে না, পৃথিবীর তো বাস টাইমই এটা আছে, তাহলে তো পৃথিবী 1 ইউনিট রান করবে, পৃথিবী কি আর 2 ইউনিট রান করবে? না ঠিক আছে, এই জন্য ওটা হয়েছে 4 থেকে 5। ঠিক আছে, আমি আরেকবার বলছি খাতায় লেখো, প্রবলেমটা লেখা, প্রবলেমটা এখানে আছে, প্রবলেমটা তো আর কোনো ভুল নেই, প্রবলেমটা এখানে আছে, প্রবলেমটা থাক, তুমি খাতায় ম্যাথ চার্টটা আঁকো। P1 হবে প্রথমে 0 থেকে 2 লেখো সবাই, P1 0 থেকে 2, লিখেছো? লেখা হলে বলো। হ্যাঁ স্যার। নেক্সট P2 হবে 2 থেকে 4, লেখা হলে বলবে। স্যার হয়ে গেছে। P3 তারপরে হবে 4 to 5, যেহেতু P3 তে একই আছে, P3 হবে 4 to 5, লেখো P3 4 to 5। হ্যাঁ তুই অ্যানোটেট করে দিয়েছিস, ঠিকই আছে, বাদবাকিগুলো অ্যানোটেট কর, বাদবাকিগুলো ভুল আছে শেষের দিকটা। আচ্ছা P3 অবধি হয়েছে, এরপরে P4 করো, P4 হবে 5 to 7, P4 হবে 5 to 7, ওকে, P4 হবে 5 to 7। দেখো P4 5 to 7 হওয়ার সঙ্গে সঙ্গে P4 কিন্তু ক্লোজ করে বেরিয়ে গেছে, P4 আর থাকবে না সিস্টেমে, P4 ক্লোজ করে গেছে। তারপর P5 হবে 7 to 9, P5 7 to 9, P5 অবধি হয়ে গেল, P5 7 to 9 হয়ে গেল। এবার আবার P1 আসবে, P1 আগে 2 ইউনিট করেছিল, তার মানে আবার P1 আসবে, P1 9 to 11, P1 হলো 9 to 11, ঠিক আছে। P2 হবে 11 to 12, 1 ইউনিট বাকি আছে P2 আগে 2 ইউনিট করেছিল, মোট 3 ইউনিট, তাহলে 1 ইউনিট বাকি আছে, তাহলে 11 to 12 P2 হবে। তারপরে P3 ক্লোজ করে গেছে, P3 তো ক্লোজ করে গেছিল, P3 সিস্টেমে নেই, তাই তো, P3 সিস্টেমে নেই। P4 নেই, তাহলে P5 চলে আসবে, তারপরে P5 12 to 13, P5 ক্লোজ করে গেল, P5 বেরিয়ে গেল, আগে 2 ইউনিট এখন 1 ইউনিট বেরিয়ে গেল। দেন 13 to 14 P1 again, 13 to 14 P1 again, তাহলে দেখো P1 এর মোট হলো 5, প্রথমে 0 থেকে 2 P1 এর 2, তারপরে তোমার 9 থেকে 11 P1 এর 2, মানে 2 2 4, আর 13 থেকে 14 P1 এর আরেক ইউনিট 5, এইভাবে টোটাল সবকটা কমপ্লিট হচ্ছে, ওই যে নোট করেছে ও, তো এইভাবে কমপ্লিট হচ্ছে। 5 থেকে 7 P4, এখানে চেঞ্জটা যেটা হবে 5 থেকে 7 P4, 7 থেকে 9 তে P5, 9 থেকে 11 এ
P1, 12 থেকে 13 P5, 13 থেকে 14 P1 again. Okay, now your job এখানে দেখো, এখানে তো ওয়েটিং টার্নারাউন্ড টাইম, ওয়েটিং টাইমটা উইথ রেসপেক্টে ক্যালকুলেট করা আছে, ন্যাচারালি আমি ধরে নিচ্ছি এটা ভুল আছে, টার্নারাউন্ড টাইম ওয়েটিং টাইমও তার মানে ভুল থাকবে। So your duty is to rectify this error. What you will do, you will rectify this error and you will submit this in the next class. আমরা নেক্সট ক্লাসে এই প্রবলেমটা দিয়েই শুরু করব, নেক্সট ক্লাসে আমরা এই প্রবলেমটাকে রেকটিফাই আমরা করে দিলাম ম্যাথ চ্যাটে। তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে নেক্সট ক্লাসে ইউ উইল টেল মি দি টার্নারাউন্ড টাইম এন্ড ওয়েটিং টাইম ফর দিস পার্টিকুলার থিং। Everybody, this task is given to everybody. Solve this particular problem and tell me the result in the next class. That will be your job. Okay, we have very few times left, no more time actually, 20 seconds. So we are ending today. আমরা সামনের রোববার দিন আবার এখান থেকেই শুরু করব, ডোন্ট ওয়ারি। ইফ ইউ হ্যাভ স্টিল এনি ডাউট আমরা নেক্সট দিন আবার শুরু করব, কোনো অসুবিধা নেই। ওকে, বাই, গুড নাইট।